মসজিদে 15ই আগস্ট 14ই আগস্ট আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন। 15ই আগস্ট মসজিদে যে দোয়া হয়েছে, সেই মসজিদে একজন মানে বঙ্গবন্ধু পরিবারের জন্য দোয়া করার সাথে সাথে দেলোয়ার হোসেন সাঈদীর জন্য দোয়া করেছিলেন। তাকে সেখান থেকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়, তাকে সরিয়ে দেয়া হয়। একজন সরকারি কর্মকর্তা যিনি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পরে ইন্না লিল্লাহ লিখেছিলেন তার স্ট্যাটাসে, সেই ভদ্রলোকও চাকরি হারান এবং তাকে তার পদ থেকে সরিয়ে দেন। আওয়ামী লীগের পান্ডা কোথাও যাবে আর সেখান থেকে কিছু চুরি ডাকাতি তারা করবে না, ইটস ইম্পসিবল। এই চোরের দল চাটার দল কোনো জায়গায় যাবে এবং ধরেন আদর্শিকভাবে তারা ওই বাড়ি আক্রমণ করছে, কথার কথা, মানে ইউটোপিয়ান একটা চিন্তা আমরা করি ফর দ্য টাইম বিং, তাহলে কিন্তু লুটপাট করার কথা না। কিন্তু তাদের রক্ত মজ্জা মস্তিষ্ক জুড়ে হচ্ছে লুটপাট। সো ওইখানে গিয়েও তারা লুটপাট করার লোভ সামলাইতে পারে নাই, ল্যাপটপ টাকা নিয়ে চলে গেছে। বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা কতটুকু সংকুচিত হয়েছে এটা নিয়ে আসলে তাত্ত্বিক আলাপ করার কিছু নাই। গত 15 বছর ধরে এটা বাংলাদেশের চর্চা। এখন দেখা যাচ্ছে যারা বিদেশে সরকারের ঠিক সমালোচনা না হলেও সরকারের পক্ষে যায় না এমন কথাবার্তা বলেন, তাদের পরিবারের আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোনকে বিপদে ফেলা হয়। কিছুদিন আগে কনক সারোয়ারের বোনকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, গ্রেপ্তার করা হয়েছিল, মামলা দেয়া হয়েছিল এবং কনক সারোয়ারের বোন কোনো রকম কোনো রাজনীতির সঙ্গে, কোনো রকম কোনো সরকার বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে একেবারেই যুক্ত নন, কিন্তু তাকে খেসারত দিতে হয়েছে তার ভাইয়ের কাজকারবার মানে কর্মকাণ্ডের। ঠিক কি বলেছিলেন সুখরঞ্জন বালিকে নিয়ে ডক্টর তানজিল? তিনি বলেছেন দীর্ঘ আলাপ যে 2013-14 সালে তিনি সাঈদী সাহেবের মামলা চলাকালীন সময় সুখরঞ্জন বালিকে তিনি দেখেছেন। তার কাছে মনে হয়েছে একেবারে সহজ সরল গ্রাম্য একজন মানুষ, যিনি অতটা পড়াশোনা করেননি বা রাজনীতির ঘোরপ্যাচ সম্পর্কে ততটা ওয়াকিবহালও নন, এবং তিনি খুব সিগনিফিক্যান্ট বিষয় যেটা তিনি ভিন্ন ধর্মের একজন মানুষ, কিন্তু তিনি খুব স্পষ্ট ভাষায় বলেছেন তিনি সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দেবেন না, কারণ তার পরিবারের সদস্য হত্যাকাণ্ডের সঙ্গে সাঈদী জড়িত না। কারা জড়িত তাদের নামও তিনি বলেছেন এবং সেই নামগুলোর মধ্যে সাঈদী সাহেবের নাম নেই। আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনীতির 3টা ভিত্তি আছে, খুব শক্ত জায়গা যেগুলো আমাদের যার উপরে দাঁড়ায় আছে আমাদের দেশের অর্থনীতি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আমাদের পোশাক শিল্প খাত। আমাদের যে পরিমাণ টাকা আমরা রপ্তানি করে আয় উপার্জন করি, বিদেশে পণ্য রপ্তানি করে, তার প্রায় 80-85% আসে হচ্ছে এই পোশাক খাত থেকে। দ্বিতীয়টা হচ্ছে আমাদের প্রবাসী আয়, আর তৃতীয় হচ্ছে কৃষি। এবং কনস্টেবল যারা আছেন, এসআই যারা আছেন, তারা এখনও কাজে ফেরেন নাই। যারা 5 তারিখে অস্ত্র নিয়ে থানা থেকে বেরিয়েছেন তারা অস্ত্র জমা দেন নাই। অতএব বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু বেশ খারাপ অবস্থায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন ট্রাফিকের অবস্থা কি, অলমোস্ট কোনো মোড়ই আপনি ট্রাফিক দেখতে পাবেন না। দেখতে পেলেও যেখানে 4 জন 5 জন 6 জন ছিল সেখানে আপনি 1 জন দেখতে পাবেন, এবং তারা বেশ হিমশিম খাচ্ছেন ট্রাফিক নিয়ন্ত্রণ করতে। তাই এই যে মিলিটারিকে ম্যাজিস্ট্রেসি দিয়ে ডেপ্লয় করাটা ইনফ্যাক্ট গত 5 তারিখ থেকে করা দরকার ছিল, গত মাসের, তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো থাকতো। এবং দেখেন আলটিমেটলি কিন্তু জয়েন্ট অপারেশনে সেনাবাহিনীকে নামাতে হয়েছে গত 1 সপ্তাহ আগে। তাহলে এটা যদি আপনি গত মাসের 5 তারিখ থেকে করতেন তাহলে সংকটটা আরও কম ঘনীভূত হতো এবং আমরা আরও বেশি কম ঝামেলার মধ্যে পড়তাম। আর তাদের পাওয়ার কিন্তু আপনার খুব লিমিটেড করে দিয়েছে ম্যাজিস্ট্রেসি, তাদের খুব বেশি কিছু করবার নাই এবং খুব ছোটোখাটো অন্যায়, ধরেন এই ইমিডিয়েটলি কাউকে ডিটেইন করা, ছ্যাঁচড়া, চুরি, বাটপারি, চাঁদাবাজি, যেখানে পুলিশকে পেট্রোলে পাওয়া যাচ্ছে না, ফোন করে পাওয়া যাচ্ছে না, থানায় সাপোর্ট দেওয়া, এই ধরনের কাজ তারা করবেন। আর পোশাক শিল্প খাতের ব্যাপারে যেটা হচ্ছে যে তারা ইতিমধ্যে কিন্তু এটা ছাড়াই ওখানে আছেন। পোশাক শিল্প কারখানাগুলো যেখানে আছে তারা ইতিমধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে ক্লাস্টার করেছেন, জোন করেছেন, জোন করে করে সেখানে ইতিমধ্যে তারা ডিপ্লয়মেন্ট করছেন। এখানে আমাদের র্যাব, বিজিবি, এপিবিএন এগুলো সবগুলো কাজ করছে। যেটা কাজ করছে না সেটা হচ্ছে ডিজিএফআই এবং এনএসআই। আপনারা বিএনপি জামাত মাটির নিচ থেকে যেভাবে খুঁজে খুঁজে এনে গ্রেফতার করেছেন, হাজারে হাজারে গুম খুন করেছেন, সাডেনলি আপনারা এইটা বুঝতে পারছেন না কেন যে গার্মেন্টসে কোত্থেকে এসে ঢিল পড়তেছে, কারা লুঙ্গি পরে হেলমেট পরে এসে শ্রমিকদেরকে হত্যা করছে, কারা গুলি করতেছে বিল্ডিংয়ের, গার্মেন্টসের বিল্ডিংয়ের উপর থেকে, ওটার প্রতিবাদে আবার গার্মেন্টসে আগুন লাগায় দিচ্ছে।
তা আপনারা এত কিছু পারেন, এত কিছু বোঝেন, গত 16 বছরে আমাদেরকে এত দৌড়ের উপরে রাখলেন 16 বছর ধরে, আপনারা এটা বুঝতেছেন না এখন যে কোথায় কি হচ্ছে। অতএব গোয়েন্দা সংস্থাকে বলছি, বিএনপি জামায়াতের পিছনে সময় না দিয়ে রাজনৈতিক দলের পিছনে দয়া করে নিজের দায়িত্ব পালন করেন। ইটস নট ইউর বিজনেস। আমাদেরকে আমাদের পলিটিক্স করতে দেন। আপনাদের কাজ হচ্ছে দেশের সেফটি সিকিউরিটি এনশিওর করা, যেটা আপনারা করতে পারেন নাই গত 16 বছর। অতএব পট পরিবর্তন হয়েছে, আপনাদের দায়িত্ব, আপনারা প্রফেশনালি সার্ভ করেন। আমরা মিলিটারিকে ওয়েলকাম করতেছি, সেনাবাহিনীর ডিপ্লয়মেন্টকে। আমরা চাই আপনারা প্রফেশনালি কাজ করবেন। জাতির বিভিন্ন ক্রাইসিসে আপনারা যেভাবে সাহায্য করেছেন, আপনারা অনেক স্বৈরাচারকেও সাহায্য করেছেন, কিন্তু আমরা আশা করব 5 তারিখের পর থেকে যেভাবে আপনারা জনগণের পাশে দাঁড়িয়েছেন, দেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছেন, স্বাধীনতার সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের পক্ষে দাঁড়িয়েছেন, সেখানে এসেই আপনারা আপনাদের প্রফেশনাল পেশাদারদের সাথে দায়িত্ব পালন করবেন, এটাই আমরা আশা করি। তো আজকে আমরা আমাদের রপ্তানি খাতের যে প্রধান জায়গাটা আছে, পোশাক শিল্প খাত নিয়ে কথা বলবো। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি সবসময় সারা বছর জুড়েই পোশাক খাত নিয়ে বেশ একটা উত্তেজনা কাজ করে। আমাদের কয়েক হাজার, 3,500-4,000 রেজিস্টার্ড গার্মেন্টস আছে, সবাই আবার বিজিএমইর সাথে রেজিস্টার্ড না। তো সেখানে আপনার অনেকগুলো বিষয় নিয়ে যে আন্দোলনগুলো হয়, যে দাবি দেওয়াগুলো হয়, তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের ন্যায্য বেতন, যেটাকে আমরা রিজনেবল স্যালারি অথবা লিভিং ওয়েজ বলতেছি, এই কাজ করবার পরেও বেতন না পাওয়াটা পোশাক শিল্পের একটা বড় সংকটের জায়গা। এবং ঈদের মৌসুমে আমরা এই সমস্যাটা দেখি যে আরও বেশি গভীর সংকটের দিকে রূপ নেয়। পার্টিকুলারলি ঈদের সময়টাতে 2টা ঈদে বোনাস ভাতা নিয়ে একটা আন্দোলন সবসময় চলে। এর বাহিরে আমরা দেখেছি সারা বছর জুড়েই আমরা এই আন্দোলনগুলো আমাদের চোখে পড়ে। আপনারা হয়তো খেয়াল করেছেন, আমরা এখন যেখানে আছি তার পাশেই হলো শ্রম ভবন আছে। এই শ্রম ভবনের এখানে এই যে এখনও আপনারা শুনতে পাচ্ছেন যে মাইকের শব্দ আসছে, আমাদের শ্রমিক ভাই বোনরা বিভিন্ন কোম্পানি থেকে আসছেন, যারা বেতন ভাতা পাবেন, তারা এখানে আন্দোলন করছেন তাদের দাবি দেওয়া নিয়ে। তো দাবি দেওয়ার কিছু অংশটা হচ্ছে যৌক্তিক, সবসময় কিছু দাবি দেওয়া হচ্ছে অযৌক্তিক। আর সময়টা একটা গুরুত্বপূর্ণ, যে আমরা যে দাবি দেওয়াগুলো পেশ করছি কোন সময়ে কোন প্রেক্ষাপটে এই দাবি দেওয়াগুলো পেশ করছি। এবং সম্প্রতি আপনারা দেখছেন যে ফ্যাসিবাদী সরকারের পতনের পরে একটা পার্টিকুলার ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি যে সব জায়গাতে সবার যত বঞ্চনা, ক্ষোভ, দাবি দেওয়ার আন্দোলনগুলো শুরু হয়েছে। কোনো সমস্যা নাই, এটা যে কোনো নাগরিকের যে কোনো প্ল্যাটফর্মের এই দাবি দেওয়া নিয়ে দাবি তোলা এবং অধিকার আদায়ের আন্দোলন করবার অধিকার আছে। আমরা সম্প্রতি দেখতে পেলাম যে গত 1 সপ্তাহ জুড়ে, গত মাসখানেকের উপর দিয়ে চলছে, বিভিন্ন শ্রমিকরা বিভিন্ন কোম্পানির, জুতা কোম্পানি আছে, আমাদের ওষুধ কোম্পানি আছে, আমাদের পোশাক শিল্প খাত আছে, আমাদের সুতা বস্ত্র কোম্পানি আছে, এই ধরনের বিভিন্ন শিল্পের যারা ভাই বোনরা আছেন, শ্রমিক ভাই বোনরা, তারা আন্দোলন করছেন। প্রত্যেক শ্রমিকের রাইট আছে আন্দোলন করবার, শান্তিপূর্ণভাবে দাবি দেওয়া পেশ করবার। এটা যেমন সত্য, কোনো বহিরাগত এসে লুঙ্গি পরে, হেলমেট পরে এক কোম্পানির সাথে আরেক কোম্পানির মারামারি তৈরি করে দেওয়া, উস্কানি দিয়ে কোম্পানি ভাঙচুর করা, মেশিনারিতে আগুন দেওয়া, এই কাজগুলো করবার সুযোগ যেন কেউ না পায়।